আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল দিয়া। আগত যৌবনের লাবণ্য ওর শরীরকে আস্তে আস্তে আলিঙ্গন করে নিচ্ছে। ওর ধারালো মুখশ্রী, ওর লম্বা ঘন চুল, ওর নির্মেদ স্বাস্থ্য সব মিলিয়ে ওর রূপের খ্যাতি পরিচিত এলাকায় ক্রমশ ছড়িয়ে পড়ছে। ফুল ফুটলে যেমন পতঙ্গ আসে, তেমনি আজকাল অনেক অনেক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছে দিয়া। ছেলেদের মুগ্ধ দৃষ্টি ঘোরাফেরা করে ওর দিকে। এদিকে গত বছর 3 ধরে ও একজনকেই মন দিয়ে বসে আছে। আশেপাশের কোনো ছেলেকে ওর তেমন স্মার্ট লাগে না, ব্যক্তিত্বপূর্ণ মনে হয় না যতটা অরণ্যকে মনে হয়। তবে ইদানিং ও ভাবছে অরণ্যই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ছেলে তা তো আর নয়। যে ছেলে আলটিমেটলি ওকে পাত্তাই দেয় না, তার থেকে দিয়াও নিজের মন সরিয়ে নেবে। দিয়া নিজেও ফেলনা নয়। সেদিন ছাদে অরণ্যর সঙ্গে দাঁড়িয়ে ও একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল। অরণ্য ওকে স্পষ্ট ভাষায় বলেছে সেদিন দিয়া নাকি অরণ্যর জীবনে অতিরিক্ত নাক গলাচ্ছে। নেহাত অভদ্র ব্যবহার করে না, মানে এই নয় যে ও দিয়াকে অত অধিকার দিয়ে রেখেছে। দিয়া যেন নিজের বাউন্ডারি ক্রস না করে। দিয়ার ক্লাস 12 এক্সাম হওয়া অবধি দিয়ার সঙ্গে অরণ্যর সম্পর্ক। এসব শুনে কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে খুব অপমানিত হয়েছে দিয়া। ছাদ থেকে নেমে ঘরে এসে গোপনে অবিরাম চোখের জল ফেলেছিল ও সেদিন। সারা রাত বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছিল। প্রেমের অনুভূতি এতদিন ওর মনটাকে খুশিতে ভরিয়ে রেখেছিল। একতরফা প্রেম হলেই বা কি? তবে সেদিন বুঝেছিল প্রেম থেকে মানুষ এত কষ্ট কেন পায়। এর মধ্যে অরণ্য বাড়ি চলে গেল পুজোয়। পুরো পুজোটা দিয়ার এত বাজে কাটলো যে আর বলার নয়। ভেবেছিল পুজোর দিনগুলো পড়াশোনা করেই কাটিয়ে দেবে, তবে পড়াশোনাতেও মন বসে না আর। সারাক্ষণ অরণ্যর বলা কথাগুলোই কানে বাজছে। ভয়ে ভয়ে অরণ্যকে একবার ফোন করেছিল দিয়া। অরণ্য ফোন কেটে দিয়েছে। এতটা অ্যাভয়েড কোনোদিন অরণ্য করেনি দিয়াকে। দিয়ার বাবা মা ওর ভাবভঙ্গি দেখে কিছু আন্দাজ করে ওকে বারবার জিজ্ঞেস করেছে ওর কি হয়েছে। দিয়া এড়িয়ে গেছে। কলেজে গিয়ে ঝিলমের একখানা বয়ফ্রেন্ড হয়েছে। সারাক্ষণ দুজনে যেন ফেভিকলের মতো চিপকে থাকে। সিনেমা হল, গঙ্গার ধার, ভিক্টোরিয়া, কেএফসি সমস্ত জায়গা সারাক্ষণ দুজনে মিলে চষে বেড়ায়। বাড়ি এসেও সারাক্ষণ ফোনে কথা তো আছেই। দিয়ার সঙ্গে গল্প করতে গিয়েও নিজের বয়ফ্রেন্ডের ফোন রিসিভ করে ওর সঙ্গে বিজি হয়ে যায় ঝিলম। মাঝে মাঝে দিয়া বিরক্ত হয়ে বলে, এত কি বকিস সারাক্ষণ, মাথা ব্যথা করে না রে? ঝিলম বলে, তুই নিজে যখন প্রেম করবি তখন বুঝবি। দিয়া বলে, আমি কোনোদিন এত বকবক করতে পারবো না। তোর প্রেম তাহলে কেমন হবে? নির্বাক প্রেম? আমার আবার প্রেম আদৌ কোনোদিন হবে কি না? কেন রে, কদিন বাদে কলেজে যাবি, প্রেম তো হবেই। কলেজে গেলেই বুঝি প্রেম হয়? হ্যাঁ, কত ভালো ভালো ছেলে আসবে লাইফে, যে কোনো একজনের সঙ্গে প্রেম করে নিবি। এ কথার উত্তর না দিয়ে দিয়া শুধু হাসল। ঝিলম ওকে ঠেলা দিল, তুই আবার ওয়ান ম্যান ওম্যান থিওরি আঁকড়ে রাখিস না কিন্তু। এসব বোগাস কনসেপ্ট অরণ্য পাত্তা দেয় না তো কুছ পরোয়া নেহি। ওর থেকে ভালো কাউকে জোগাড় করে ওকে দেখিয়ে দিবি। দিয়া বলল, এর মধ্যে অরণ্যর কথা কোথা থেকে এলো? আমি তো তোকে কিছু বলিনি। ঝিলম বলল, বুঝি রে বুঝি, তুই কিছু না বললেই বাকি। তোর মুখ দেখে যদি তোকে এটুকুও না বুঝি, তাহলে আর কিসের বন্ধু এতদিনের? অরণ্য আমাদের দুজনেরই ক্রাশ ছিল ঠিকই, তারপর অরণ্য তোর প্রেম হয়ে গেছে। দিয়া ঝরঝর করে ঝিলমের হাত ধরে কেঁদে ফেলল। বলল, ও কেন আমাকে বোঝে না রে, যে আমার এত কষ্ট হয়? কেন এত অ্যাভয়েড করে যায় আমাকে সব সময়? আমি কি এতই খারাপ? তোকে কেউ কখনো খারাপ বলতে পারে? দেখ, অরণ্য ইজ অলসো ভেরি গুড লুকিং, ব্রিলিয়ান্ট অ্যান্ড ড্যাশিং। ওকে দেখে যে কোনো মেয়ে প্রেমে পড়বে। তা বলে নিজেকে পুরোপুরি ভাসিয়ে দিস না প্রেমে। জোর করে প্রেম হয় না। দিয়া হতাশভাবে মাথা নেড়ে বলল, পড়াশোনায় একদম মন বসছে না, এক্সাম ভীষণ খারাপ হবে। লক্ষ্মী পুজোর 1 সপ্তাহ পেরোনোর পরে অরণ্য পড়াতে এলো দিয়াকে।
মুখ ভীষণ গম্ভীর। দিয়ার অবস্থা সেই প্রথম দিনের মতো, কিছুই মাথায় ঢুকছিল না। আর যা পড়েছিল সেসব মাথা থেকে উড়ে গেছে। শূন্য দৃষ্টিতে দিয়া বই খাতার দিকে তাকিয়েছিল। এমন সময় কাকলি ঘরে ঢুকে বলল, অরণ্য, আর 4-5 মাস পরেই তো দিয়ার পরীক্ষা, কেমন বুঝছো ওকে? অরণ্য ওর ঘন কালো ভুরু দুটো কুচকে তাকালো দিয়ার দিকে। কাকলিকে বলল, অবস্থা খুব একটা ভালো বলবো না, কয়েকটা দিন ওকে নিয়ে একটু বেশি বসতে হবে মনে হচ্ছে। কাকলি বলল, তোমার কি সময় হবে? অরণ্য বলল, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমিও নিজের বই খাতা নিয়ে আসব, দিয়ার সঙ্গে আমিও পড়ব। না না, কোনো আপত্তি নেই, তুমি তো আমাদের ঘরেরই ছেলে, বলে উঠল কাকলি। সেদিনের পর থেকে প্রায় রোজ কলেজের পর সন্ধেবেলা করে অরণ্য চলে আসতে লাগলো দিয়ার কাছে। এতদিন অবধি দিয়ার সঙ্গে অনেক কিছু নিয়ে গল্প করত পড়ানোর ফাঁকে ফাঁকে অরণ্য, তবে এখন সেসব সম্পূর্ণ বন্ধ। কঠিন মুখ করে রাত 10টা-10:30 অবধি অরণ্য দিয়ার সামনে বসে থাকায় দিয়া ক্রমশ হাঁপিয়ে উঠতে লাগলো। তবে দিয়াকে অন্যমনস্ক হওয়ার সুযোগও আর দেয় না অরণ্য। একটু অন্যমনস্ক বুঝলেই এমন বড় বড় চোখ করে তাকায় যে দিয়ার পেটের ভেতর নাড়ি ভুড়ি লাফাতে থাকে। দিয়াকে পড়িয়ে নিজে পড়ে অরণ্য যখন নিজের ঘরে ফেরে তখন দিয়ার মা প্রায় দিনই বলে রাতে খেয়ে নিতে, তবে অরণ্য কোনোদিনই রাজি হয় না। এদের সঙ্গে সে আর নিজেকে জড়াবে না। তবে ও চায় না ওর কারণে কোনো রকম মানসিক চাপের জন্য দিয়ার পড়াশোনার কোনো ক্ষতি হোক। এই বয়সটা বড্ড স্পর্শকাতর, দিয়ার যেন কোনো ক্ষতি না হয় কোনো দিক থেকেই। তাই দিয়ার দিকেও একটু বেশি সজাগ দৃষ্টি রাখে। নিজের সামনে বসে দিয়াকে পড়া তৈরি করায়, প্র্যাকটিস করায়। এক এক করে দিয়ার পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্টও বেরোলো। যথারীতি ক্লাস 10-এর মতো 12-এর রেজাল্টও খুব ভালো হলো দিয়ার। বাড়িতে খুশির আমেজ। দিয়া কাকলিকে বলল, আমি আইআইটিতে পড়ার যোগ্য নই মা, আমি এবার ফিজিক্স নিয়ে পড়তে চাই। কাকলি বলল, তুই আরেকবার জয়েন্টে বসে দেখ, আইআইটি না হোক ভালো কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ তো হতে পারে। দিয়া বলল, আমি ফিজিক্স নিয়ে পড়ে টিচার হতে চাই। আমার মতো যারা ছোট থেকে সায়েন্সকে ভয় পেয়ে এসেছে তাদের ভয় আমি ভাঙাতে চাই। প্রতাপ বলল, যেভাবে অরণ্য তোর ভয় কাটিয়েছে তুই এখন অন্যদের ভয় কাটাতে চাস? অরণ্যর নামটা শুনে দিয়া একটু উদাস হয়ে গেল, কোনো উত্তর দিল না। যতই অরণ্যকেও ভুলে যাওয়ার চেষ্টা করুক, ও মন থেকে বিশ্বাস করে অরণ্য আসলে ওর পিলারের মতো। অরণ্যকে ছাড়াও চলতে পারবে তো? কেন যে সেদিন বোকার মতো ডায়েরি পড়ার কথাটা অরণ্যকে বলতে গেল? অরণ্য যে এতটা বিগড়ে যাবে সেটা দিয়া বোঝেনি। প্রতাপ আবার বলল, তোর রেজাল্ট বেরোলো, তাও অরণ্য আসলো না তো? তোর পরীক্ষা অবধি তো এত সময় দিল, তোদের মধ্যে কোনো সমস্যা হয়েছে নাকি? দিয়া বলল, না, সমস্যার কি আছে? প্রতাপ বলল, আচ্ছা শোন, তোর কলেজ শুরু হওয়ার আগে কোথাও একটা ঘুরতে যাব ভাবছি। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তুই বল কোথায় যাবি? দিয়া বলল, ভেবে জানাচ্ছি। একদিন দুপুরবেলা পাড়ার দোকান থেকে ফিরছিল দিয়া। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। এমন সময় ঝিলম ডাকলো পেছন থেকে। দিয়া ঘুরে তাকিয়ে দেখল ঝিলমের পাশে ওর বয়ফ্রেন্ড রাতুল আর রাতুলের বন্ধু আবির দাঁড়িয়ে আছে। দুজনের সঙ্গেই ভালো মতো আলাপ আছে দিয়ার। আবিরের যে দিয়ার প্রতি একটা ব্যথা আছে সেটা দিয়া ভালোই বোঝে। আবির ছেলেটা বেশ ভালো। ঝিলম বলল, আবির তোকে কিছু বলতে চায়। দিয়া আবিরের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। ঝিলম বলল, তোরা কথা বল, আমরা একটু দূরে যাচ্ছি। দিয়া কিছু বলার আগে রাতুল আর ঝিলম সরে গেল। আবির আমতা আমতা করে বলল, দেখ দিয়া, তুই হয়তো বুঝিস যে আমার তোকে খুব ভালো লাগে, এটাই বলতে চাইছি যে। আবিরকে তোতলাতে দেখে দিয়া ফিক করে হেসে ফেলল। দিয়াকে হাসতে দেখে আবির একটু সাহস করে দিয়ার হাতটা ধরল, বলল, তোর আনসারটা কি? হঠাৎ করে এরকম হাত ধরে নেওয়াটা দিয়ার মোটেই পছন্দ হলো না। একটু হাসলে কি সেটা গ্রিন সিগন্যাল মনে করতে হবে নাকি? দিয়া বিরক্তির সঙ্গে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দেখলো একটু দূরেই অরণ্য দাঁড়িয়ে ওদের দেখছে। ওর মুখের ভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দিয়ার হঠাৎ অরণ্যর উপরে ক্ষোভ মাথা চাড়া দিয়ে উঠল। কি মনে করে কি অরণ্য নিজেকে? এত কথা শোনানো, এতদিন ধরে এড়িয়ে চলা, উদাসীন ব্যবহার, এমনকি রেজাল্ট বেরোনোর পরেও দিয়ার সঙ্গে দেখা করতে আসেনিও। বাইরে বাবার সঙ্গে দেখা হয়েছিল, তখনই নাকি শুকনো 2-1 কথা বলেছে।
ওকে অনেকবার করে বাড়িতে আসতে বলা হয়েছে, ও এড়িয়ে গেছে। আবিরের হাতটা নিজের হাতের উপর থেকে সরাতে গিয়েও সরালো না দিয়া। হাসি মুখে তাকিয়ে রইল আবিরের দিকে। এই অনুভূতিটাকে কি বলে ব্যাখ্যা করবে সেটা ওর জানা নেই। একই সঙ্গে রাগ আর কষ্ট দুটোই হচ্ছে। সেদিন দিয়াকে সেই ছেলেটার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখার পর থেকেই দিয়ার প্রতি কেমন একটা অধিকার বোধ জেগে উঠেছে। দৃশ্যটা মনে পড়লেই ভীষণ খারাপ লাগছে ওর। আতা ক্যালানে টাইপ ছেলেটা কেমন দিয়ার হাত ধরে গদগদ ভঙ্গিতে দাঁড়িয়েছিল, আর দিয়াও দিব্যি হাসি মুখে দাঁড়িয়েছিল। যে দিয়া এতদিন ধরে শুধু ওর মুখের দিকেই হা করে তাকিয়ে থাকতো, সে ওকে পাত্তাই দিল না। তবে কথাটা হচ্ছে ছেলেটাকে। দিয়ার মধ্যে প্রেম করা শুরু করে দিল নাকি? অরণ্যর কথা ভুলে গেল? সব মেয়ে কি এমন আলগা মনের হয়? ভালোবাসার মধ্যে কোনো গভীরতা নেই। অরণ্য আবার ভাবল ও দিয়াকে দুষছে কেন? ও নিজেই তো দিয়াকে এতদিন ধরে এড়িয়ে চলেছে। আসলে ও তো আপ্রাণ চেষ্টা করেছিল দিয়ার থেকে দূরে সরে যাওয়ার। দিয়ার এত বেশি ওর কাছে আসতে চাওয়ার চেষ্টায় ও কি বিরক্ত হয়েছিল, নাকি ভয় পেয়েছিল? আসলে ওর খুব রাগ হয়েছিল দিয়া কেন না বলে ওর ডায়েরি পড়বে, কেন ওর মায়ের ব্যাপারে জানবে। বরাবর এটা ওর ভীষণ স্পর্শকাতর একটা জায়গা। ছোট থেকেই অরণ্য নিজের কষ্টগুলো লুকিয়ে রাখত। মাঝে মাঝে ডায়েরিতে কিছু মনের কথা লিখে রাখত, খুব গুছিয়ে না হলেও এলোমেলো ভাবেই লিখত। সেই ডায়েরি দিয়া পড়ে নেওয়াতে ওর মনে হয়েছিল ওর ভীষণ গভীর গোপন জায়গাটায় কেউ জোর করে ঢুকে পড়ছে। এছাড়াও ও ভয় পেয়েছিল দিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার। কোনো সম্পর্কে থাকার অনেক হ্যাপা, মানুষটাকে ধরে রাখার জন্য অনেক চাপ নিতে হয়। অথচ দিয়ার থেকে দূরে সরে গিয়েও আজ দিয়াকে অন্য ছেলের সঙ্গে দেখে যে ওর মনে চাপ তৈরি হচ্ছে। শুভেন্দু ঘরে এসে বলল, কিরে টুবলু, মুখ চোখ এমন শুকনো কেন? প্রেম টেম নিয়ে কোনো ব্যাপার? প্রেম আবার কোথা থেকে এলো? কিছু হলেই কি প্রেম ঘটিত ব্যাপার হবে? তোর মন খারাপের আর তো কোনো কারণ দেখছি না আপাতত। ক্যাম্পাসিংয়ে এত ভালো সিলেকশন, ব্রাইট ফিউচার। আমি এখন জব জয়েন করব না বাবা, আমি এমটেক করব, গেট দেব। বেশ তো, সেটাও তো কোনো চাপের ব্যাপার নয়। চাপ নয় ঠিক। আচ্ছা বাবা, মেয়েরা কি সবাই খুব অগভীর হয়? ওদের কি একজনকে ভুলতে বেশি সময় লাগে না? কে তোকে ভুলে গেল? দিয়া? তুমি কিভাবে বুঝলে? চুলগুলো তো এমনি এমনি পাকেনি বাবা। দিয়া যে তোকে পছন্দ করে, ওর চোখ মুখ দেখে এটুকু বোঝার মতো বুদ্ধি তোর বাবার আছে। তবে তোর মনে ওর জন্য ঠিক কেমন ফিলিংস আছে সেটা যদিও ঠিক করে বুঝিনি। বাবা, আমি কোনো রকমভাবে প্রেমে পড়তে চাই না কারোর। দিয়াকে আমি সরিয়ে রাখার জন্য ওকে দিনের পর দিন অ্যাভয়েড করে গেছি। অথচ আজ ওকে অন্য একটা ছেলের সঙ্গে দেখে আমার খুব খারাপ লাগছে। জানি ওর কোনো দোষ নেই, তবু আমার রাগ হচ্ছে ওর উপর। শুভেন্দু হাসল, বলল, এগুলো তোর ছেলে মানুষই। শোন, যদি খারাপ লাগে তাহলে দিয়ার সঙ্গে গিয়ে কথা বল। কেন ভেতরে কথা চেপে রাখছিস? কি বলবো? সিম্পল, তুই ওকে ভালোবাসিস। ডাইরেক্ট বলে দিবি আই লাভ ইউ। অসম্ভব, অত ন্যাকামি আমি পারবো না। তাছাড়া বলেই বা কি হবে? ও তো অন্য ছেলের সাথে প্রেম করছে, যেচে রিজেক্টেড হব? হাত ধরে হাসি মুখে দাঁড়িয়েছিল মানেই যে প্রেম করছে তা তো নাও হতে পারে। চোখে দেখা সব জিনিস সব সময় সত্যি নাও হতে পারে। শেষ বাক্যটা শুভেন্দুকে অনেকদিন আগে মালবিকা বলেছিল, শুভেন্দুর মনে আছে। অরণ্য বলল, আর যদি সত্যি হয়? হলে হবে, কি এসে যায়? জীবনে সবার জায়গায় রিপ্লেস হয়ে যায়। দিয়া যদি অন্য কারোর হাত ধরে, তুইও হাত ধরার জন্য অন্য কাউকে পেয়ে যাবি। একলা কেউ পড়ে থাকে না। তুমি তাহলে কেন একলা পড়ে রইলে বাবা? তোমার ইচ্ছে হয়নি কোনো সঙ্গী আসুক জীবনে? এই যে তুই তো আমার সঙ্গী। বর বউ প্রেমিক প্রেমিকা এরাই শুধু সঙ্গী হয় তা তো নয়। একটু থেমে শুভেন্দু আবার বলল, এক কাজ করা যেতে পারে। আমাদের এবারের উত্তরাখণ্ড ট্যুরে দিয়াদেরও যেতে বলি আমাদের সঙ্গে। দিয়ার বাবা সেদিন বলছিলেন কোথাও একটা ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে ওনাদের। দিয়া নাকি এখনো জায়গা বলেনি। একসঙ্গে ঘুরতে গেলে তোদের মধ্যে ডিস্টেন্স অনেক কমে যাবে। দিয়াদের ঘুরতে যেতে বলবে আমাদের সাথে?
মেয়েদের অনেক প্রবলেম থাকে, ভালো মতো ঘোরা যাবে না। প্রতি বছর তুমি আর আমি মিলেই তো নানা জায়গায় ঘুরতে যাই, ওরা গেলে পাহাড়ে ট্রেক করতে পারবে। সব কিছুরই আলাদা আলাদা আনন্দ আছে, কিছু স্যাক্রিফাইসের মধ্যে দিয়েও তুই হয়তো অন্য কোনো আনন্দের খোঁজ পাবি। এনজয় ইয়োর লাইফ ইন ভেরিয়াস অ্যাসপেক্টস, ডোন্ট বি সো সিরিয়াস টুবলু। আর মনে কিছু পুষে রেখে কষ্ট পাস না, ইগো রেখে কোনো লাভ নেই রে। আর স্পেশালি তোর এই বয়সটা আনন্দে থাকার বয়স, পরে কি হবে না হবে সেসব অত ভাবিস না, এখনকার মতো নিজের ফিলিংসকে গুরুত্ব দে। অরণ্যর মনে পড়ল মালবিকা দাশগুপ্ত ওকে এই কথাটাই বলেছিল না। ওর বাবা মা দুজনের ভাবনা চিন্তাতেই কত মিল। দিল্লি থেকে নন্দাদেবী এক্সপ্রেস দেরাদুন শহরে পৌঁছনোর পর বাসস্ট্যান্ডের একটু কাছে দাঁড়িয়ে সকালের চা বিস্কুট খাচ্ছিল সবাই মিলে। একটা আর্টিগার সঙ্গে দরদাম করছিল প্রতাপ। এমন সময় অরণ্য বাসস্ট্যান্ড থেকে খবর আনলো একটা বাস এক্ষুনি ছাড়বে। কাকলি বলে উঠল, আমি বাসে যেতে পারবো না বাবু। অরণ্য বলল, পাহাড়ে বাসে চড়ার কিন্তু আলাদাই মজা, দেখবেন বাঘগুলো যখন নেবে খুব থ্রিলিং লাগে। শেষমেশ ঠিক হলো সবাই মিলে বাসে করেই যাওয়া হবে। বাসটার ভেতরে সমান্তরালভাবে 2 সারিতে সিট বিন্যস্ত। একদিকের সারিতে 3টে করে সিট, আরেক দিকে 2টো করে। কাকলির মাথা ঘুরবে বলে সে জানালার ধারেই বসতে চাইল, তাই 3টে সিটের জানলার ধারে বসল কাকলি। মাঝখানে দিয়া, তার পাশে অরণ্য, তার পাশে 2 সিটারে পাশাপাশি শুভেন্দু আর প্রতাপ। এখানে এসেও দিয়া আর অরণ্যর মধ্যে গুমোট ভাব কাটেনি। পাশাপাশি বসেও দুজনে চুপ করে রইল। একটা জিনিস বুঝছে অরণ্য, দিয়া আর ওর মধ্যে যাই হয়ে থাকুক, ওদের দুজনের বাবার ওদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য বেশ আগ্রহ আছে। ইচ্ছে করেই ওদের দুজনকে পাশাপাশি বসানো হলো। ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা বোঝে না অরণ্য। ওর নিজের বাবা মায়ের সম্পর্কে কোনো গভীরতা ছিল না। ওরা দুজনেই ওকে আলাদা আলাদাভাবেই একই কথা বলেছে, বর্তমানে বাঁচতে। কোনো সম্পর্কের ভবিষ্যৎ কি সেটা কেউই আগে থেকে বলতে পারে না। এদিকে দিয়ার বাবা মার 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই ঝগড়া, মান অভিমান, ভালোবাসা, বোঝাপড়া সব কিছু মিলিয়েই এত বছর একসঙ্গে জার্নি করে এসেছে। ওরা সম্পর্ক ধরে রাখায় বিশ্বাসী, এ কথা অনস্বীকার্য। অরণ্য দেখতে যেমন সুন্দর তেমনই ওর কেরিয়ারও প্রমিসিং। সেই কারণেই মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে অরণ্যকে হয়তো সুপাত্র হিসেবে ওরা হাতে রাখতে চাইছে। এদিকে দিয়ার ব্যবহার খুব আড়ষ্ট হয়ে রয়েছে, অরণ্যর সঙ্গে কথা বলছে না কোনো। অরণ্য নিজে থেকে কোনো কথা বলেনি। অরণ্য বুঝতে পারছে চোরা চোখে বারবার ওকেই দেখছে দিয়া। আবার ওর সঙ্গে চোখাচোখি হলেই চোখ সরিয়ে নিচ্ছে। এর থেকে অরণ্যর কাছে স্পষ্ট দিয়ার তার প্রতি ফিলিংস এখনো পুরো দস্তুর আছে। সেদিনের সেই ছেলেটা জাস্ট ভাওতা। এবার দিয়ার সঙ্গে ওর সম্পর্কটা হওয়ার পরে কোনোভাবে হয়ে যদি ভেঙে যায়, তাহলে তো এরা সবাই কষ্ট পাবে। নিজের ভেতরের কালো সত্তাটাকে অরণ্য চিনতে পেরেছে অনেক দিন আগেই। বাস চলতে শুরু করলো। উত্তরাখণ্ডে এসে ওদের প্রথম গন্তব্য মুসৌরি। দেরাদুন শহর তাও অনেকটাই সমতল, তবে মুসৌরির দিকে বাস যত উঠতে শুরু করলো ততই রাস্তা খাড়াই আর তেমন বাঁক। ড্রাইভারটার বয়স প্রায় 70-এর কাছাকাছি, তবে স্ট্যামিনা সাংঘাতিক। সামনের দিকের যাত্রীদের সঙ্গে বকবক করতে করতে কি স্পিডে চালাচ্ছে গাড়ি। ফোনটা বের করে স্পিডোমিটার অ্যাপটা দেখলো অরণ্য। স্পিড লেভেল 70-এর কাছাকাছি। পাহাড়ের বাঁকগুলোতেও স্পিড কম করার কোনো নাম নেই। বাসের গতির তালে তালে যাত্রীরাও ক্রমশ এদিক ওদিক হেলে পড়ছে। দিয়া খুব মজা পেয়েছে। বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গে দিয়া শিশুর মতো উল্লাসে চেঁচিয়ে উঠছে। অরণ্য আর দিয়ার ধাক্কাধাক্কি হচ্ছে বারবার। এমন সময় ঘটল একখানা কাণ্ড। দিয়া হঠাৎ কিছুটা ওয়াক তুলে পেট থেকে কিছুটা জল বের করে দিল ওর সামনের দিকে। অরণ্য রেডি ছিল। পাহাড়ে উঠলে একখানা প্লাস্টিকের প্যাকেট ও নিজের প্যান্টের পকেটে রেখেই দেয়। অপ্রস্তুত লজ্জিত দিয়ার দিকেও প্লাস্টিকটা বাড়িয়ে দিয়ে বলল, এটা হাতে নে, বমি হলে করে ফেল। দিয়া প্লাস্টিকটা হাতে নিতেই গাড়িটা আবার বাঁক নিল। দিয়ার মাথাটা এসে ধাক্কা খেল অরণ্যর বলিষ্ঠ কাঁধে। তার সঙ্গে দিয়ার পেট থেকে আগের রাতে খাওয়া রুটি তরকারি বমি হয়ে বেরিয়ে এসে অরণ্যর জ্যাকেটে পড়ে গেল। নিজেকে সামলে নিয়ে প্লাস্টিকের ব্যাগে বাকি বমিটা সারল দিয়া। এর মধ্যেই বাস মুসৌরির বাসস্ট্যান্ডে পৌঁছে গেল। বাস থেকে নেমে সবার আগে দিয়ার দিকে জলের বোতল এগিয়ে দিল অরণ্য। বলল, মুখটা ভালো করে ধুয়ে নে।
দিয়া ভীষণ লজ্জিতভাবে অরণ্যর জ্যাকেটের দিকে তাকালো। ওর এমন কাজের জন্য কি বলবে ভেবে পেল না। অরণ্য সেটা বুঝতে পেরেই বলল, এমনটা হতেই পারে, লজ্জার কিছু নেই। আমিও তোর গায়ে বমি করে দিতে পারতাম, তুই মুখটা ধুয়ে নে, আমিও জ্যাকেটটা ধুয়ে নিচ্ছি। গা থেকে জ্যাকেটটা খুলল অরণ্য। কাকুলি বলল, জ্যাকেটটা তুমি দিয়ার হাতে দাও, ওর বমিটা আমি নিজে হাতে পরিষ্কার করে দিই। প্রতাপ বলল, মাথা ঘোরার ভয় তুমি পাচ্ছিলে কাকুলি, আর বমি হলো দিয়ার। নিজে পরিষ্কার হয়ে অরণ্যর জ্যাকেটটা হাতে নিল দিয়া। অরণ্য জিজ্ঞেস করল, এখন শরীর ঠিক লাগছে নাকি মাথা ঘুরছে? অরণ্যর জ্যাকেট থেকে নিজের বমিটা পরিষ্কার করে দিতে দিতে দিয়া বলল, না ঠিক আছি, বাসটা থামতে ঠিক হয়ে গেল। জাস্ট মোশন সিকনেস। ড্রাইভারটা গাড়িও চালিয়েছে বিশাল জোরে, বাস হওয়ায় আরও প্রবলেমটা হয়েছে। আর্টিগাটায় এলে এতটা অসুবিধা হতো না, আমার কথাতেই বাসে ওঠা হলো, সরি। আমি তোমার জ্যাকেটটা কেচে দিই? এমা না না, কাচার কি আছে, ধুয়ে দিয়েছিস তো, ওতেই হবে। শুকোনোরই বা টাইম কোথায়? যেটুকু নোংরা হয়েছে সেটুকু একটু সাবান ঘষে দেব, ফ্যানের হাওয়ায় একটু রেখে দিলে শুকিয়ে যাবে। এর মধ্যে কিছু কুলি এগিয়ে এসেছে। শুভেন্দু দরদাম করে দুজনকে নিল। ওরা জিনিসপত্র কাঁধে মাথায় তুলে নিতে ওরা সবাই হোটেলের দিকে এগোলো। হোটেলটা বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরেই আছে। চড়াই উতরাই বেয়ে হোটেলে পৌঁছতে ওদের প্রায় মিনিট 20 মতো লেগে গেল। মুসৌরিতে আজ রোদ ওঠেনি, মেঘাচ্ছন্ন আবহাওয়া নিয়ে পাহাড়ের রানীর আজ মুখ ভার। হোটেলের লাউঞ্জে পা রাখতেই দিয়ার মনটা ভারী ভালো হয়ে গেল। এমন হোটেল ছবিতেই দেখেছে আগে, ইংরেজদের বানানো শহরের সঙ্গে মিল রেখে ইংরেজ ধাঁচেই হোটেলখানা বানানো, কাঠের তৈরি ডিজাইনার সব ফার্নিচার। একপাশে একটা খুব সুন্দর দোলনা ঝুলছে। রিসেপশন টেবিলটার মুখোমুখি বিরাট বড় জায়গাটায় একখানা বিলিয়ার্ডের কোর্ট রাখা আছে। দিয়া এগিয়ে গিয়ে বিলিয়ার্ডের স্টিকটা তুলে একটা বল কোর্টে পাঠানোর চেষ্টা করলো। যতটা সহজ মনে হয় খেলাটা, ততটা একদমই নয়। বল কিছুতেই জায়গা মতো ফেলা যায় না, এদিক ওদিক সরে যাচ্ছে বলগুলো। স্টিকটা নামিয়ে রেখে সামনে তাকিয়ে দেখল দিয়া। একটা বোর্ডে লেখা আছে এই হোটেলে থাকার ফ্যাসিলিটি কি কি। ও দেখল এক জায়গায় লেখা রয়েছে বনফায়ার হবে রাত 8টা থেকে। মনটা খুশিতে নেচে উঠল ওর। রাতের পাহাড়ি ঠান্ডা, তার মধ্যে বাইরে সবাই মিলে গোল হয়ে বসে কাঠকয়লার আগুন তাপানো, আড্ডা, গান। আচ্ছা, অরণ্যদা কি গান গাইতে পারে? ওর মা তো একজন সিঙ্গার, ওর জিনে কি গান থাকবে না? তখনও ওদের আইডি চেকিং আর রুম নিয়ে কথাবার্তা চলছে। দিয়া হোটেলের একজন কর্মচারীকে জিজ্ঞেস করল, ভাই সাব, আপকা ইহা বনফায়ার কাহা হোতা হে? ছেলেটা ওকে আঙুলের ইশারায় একটা দিক দেখালো। রিসেপশন রুমটার পাশেই একখানা চওড়া বারান্দা। দিয়া এসে দেখল এখান থেকে মেঘে আচ্ছন্ন পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। অদূরে একজন লোক স্ট্যান্ডের উপর বড় একটা ক্যানভাস বিছিয়ে তুলি টেনে টেনে জল রঙে এই পাহাড়ি দৃশ্যখানা আঁকছে। প্রকৃতির মতো তার ক্যানভাসেও ধূসর রঙের ছোঁয়াই বেশি। এর মধ্যে অরণ্য আর শুভেন্দুও পায়ে পায়ে এসে ওর পাশে দাঁড়িয়েছে। শুভেন্দু বলল, মেঘে চারপাশটা অনেক ঢেকে আছে, রোদ উঠলে আরও ভালো লাগবে। অরণ্য বলল, গুগলের ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে কাল রোদ উঠবে। ওদের কথাবার্তা শুনে সেই লোকটি আঁকতে আঁকতে ওদের দিকে মুখ ফিরিয়ে তাকালো। তারপর বাংলায় বলে উঠল, আপনারা বাঙালি? নমস্কার, আমার নাম অনিরুদ্ধ চ্যাটার্জি। শুভেন্দুও প্রতি নমস্কার করল। অনিরুদ্ধ নামে লোকটির বয়স বছর 40 হবে। সে আবার বলল, বাইরে বেড়াতে এসে বাঙালি পেলে কিন্তু খুব ভালো লাগে। সে জটায়ুর মতোই লাফিয়ে বলতে ইচ্ছে করে, আপনারা বাঙালি? গত 3 দিন ধরে রয়েছি এখানে। গুজরাটি, রাজস্থানী, জাট এদের সঙ্গে আলাপ হলো। বাঙালি ফ্যামিলি আপনারাই প্রথম এলেন। শুভেন্দু বলল, 3 দিন ধরে এখানে কেন? মুসৌরিতে কি অনেক বেশি কিছু দেখার আছে? মুসৌরিতে যা আছে সেগুলো আপনাদের 2 দিনে দেখা হয়ে যাবে। আমি আসলে এসেছি একটু একা সময় কাটাতে আর ছবি আঁকতে। ছবি আঁকা আমার প্যাশন। হ্যাঁ, আপনার ছবি তো দেখছি। আপনি মনে হয় এখানকার ল্যান্ডস্কেপটাই আঁকছিলেন, তাই না? হ্যাঁ, এখানে এসে থেকে ওটাই আঁকছি। দিয়া বলে উঠল, আপনার ছবিতে গ্রে কালারটাই বেশি দেখছি। পাহাড় কি 3 দিন ধরেই মেঘে ঢাকা? হ্যাঁ। অনিরুদ্ধর সঙ্গে আরও 2-4টে কথা বলে ওরা যে যার নিজের ঘরে গিয়ে ঢুকল। সবাই মিলে স্নান করে যখন লাঞ্চ সারা হলো তখন বেলা গড়িয়ে গেছে। সেদিন সাইট সিইং হবে না। সন্ধেবেলা সবাই মিলে হাঁটতে বেরোনো হলো কাছের মেল রোডে।
গা শিরশিরে একটা ঠান্ডা। পাহাড়ের গা বেয়ে দূরের বাড়িগুলোর আলো ঝিকমিক করছে। পাহাড়ের রানী যেন কালো লেহেঙ্গা পরে তার সঙ্গে মানানসই হিরে খচিত গয়নায় নিজেকে সাজিয়ে তুলেছে। শহরটা বেশ আধুনিক। দোকানে দোকানে কাঠ কয়লার আগুন তাপানোর ব্যবস্থা আছে। একটা খাবারের দোকানে ঢুকে সবাই মিলে চিকেন তন্দুরি খেতে খেতে বেশ আড্ডা হলো। তারপর আবার হাঁটা। বিভিন্ন দোকানে নানা রকম পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। একটা দোকানে ঢুকে জ্যাকেট দেখছিল কাকলি। দোকানটার বাইরে কিছু উলের কুর্তি সাজানো আছে। দিয়া বেরিয়ে এসে সেগুলো দেখছিল। শুভেন্দু এসে ওকে জিজ্ঞেস করল, কোনোটা পছন্দ হচ্ছে দিয়া? দিয়া সলজ্জভাবে হেসে বলল, না, আমি এমনি দেখছি, কিছু নেওয়ার জন্য নয়। শুভেন্দু বলল, পছন্দ হলে নিয়ে নাও না, আমি দেব তোমাকে। অরণ্য পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে। প্রতাপ আর কাকলি দোকানের ভেতরে তখনও। এমন সময় শুভেন্দুর চোখ গেল পাশের দোকানে। সেই দোকানের বাইরেও এরকম কিছু কুর্তি ঝুলছে। একজন মহিলা সেই দোকানদারের সঙ্গে দরদাম করছে। মহিলাটি চেহারা আর গলার আওয়াজ খুব চেনা চেনা ঠেকছে। শুভেন্দু আচমকা জোরেই ডেকে ফেলল, মালবিকা। শুভেন্দুর ডাক শুনে মালবিকাও ফিরে তাকিয়েছে। মালবিকা দাশগুপ্ত এখানে? এটা কি কোয়ার্সিডেন্স নাকি? অরণ্যর কেমন সন্দেহ হলো। দিয়ার দিকে তাকালো। দিয়া তখন মুখ নিচু করে খুব মনোযোগ দিয়ে নিজের পায়ের জুতো দেখছে। পাওয়ারের একজোড়া শু কারোর এত মনোযোগ টানতে পারে হঠাৎ করে? ফাইলটা গুছিয়ে তুলে রাখছিল মালবিকা নিজের আলমারিতে। যা সন্দেহ করেছিল সেটাই সত্যি হয়েছে। এমন সময় সুধাদি এসে বলল, দিদিমণি, তোমাকে একটা বাচ্চা মেয়ে ডাকছে। সুধাদি ওর সঙ্গে সব সময় থাকে, অনেক বছর ধরেই আছে ওর সঙ্গে, খুব বিশ্বস্ত। মালবিকা বলল, কোন বাচ্চা মেয়ে? নাম কি? নাম বলছে না, চলে যেতে বলবো? না, পাঠাও ওকে। একটু বাদে মেয়েটা এলো। সুধাদি বাচ্চা মেয়ে বললেও মেয়েটা ততটা বাচ্চা নয়, বছর 17-18 হবে। তবে ঠিক চিনতে পারল না মালবিকা মেয়েটাকে। মেয়েটা হাত জোর করে বলল, নমস্কার ম্যাডাম, আমি আপনার একজন ফ্যান। মালবিকা বলল, তোমার নাম কি? দেবাংশী রায়চৌধুরী। মেয়েটা মিষ্টি করে হাসল। চকিতে মনে পড়ল মালবিকার, এই মেয়েটাকেই তো সেদিন টুবলুর সঙ্গে দেখেছিল। সেদিন অবশ্য নাচের সাজে ছিল, আজ শুধু জিন্স আর টপ পরে এসেছে। মুখে একটুও প্রসাধন নেই, এজন্যই প্রথম দেখে চিনতে পারেনি মালবিকা। মালবিকা বলল, বসো। দিয়া জিজ্ঞেস করল, চিনতে পেরেছেন? মালবিকা মাথা দোলালো, পেরেছি। কি খাবে বলো? এমা, কিছু খাবো না। তা বললে কি করে হয়? দাঁড়াও। মালবিকা ঝট করে সুধাদিকে কিছু বলে এলো। তারপর সোফায় দিয়ার সামনে বসে বলল, বলো। দিয়া লাজুকভাবে হেসে বলল, আমি ভাবিনি আমি এসে আপনাকে পাবো, এত সহজে ঢুকতে পারবো। মালবিকা বলল, আমি খুব সাধারণ মানুষ, আমার বাড়িতে আসার জন্য নিয়মের অত কড়াকড়ি নেই। আর আজ আমার কোথাও কোনো কাজও নেই, তাই বাড়িতেই আছি। দিয়া কিছুক্ষণ চুপ করে রইল। ও হঠাৎ করেই এসে পড়েছে একলা একলা, কাউকে কিছু না বলে। বুঝতে পারছে না কি বলবে এখন। মালবিকাই বলল, তুমি কি টুবলুকে নিয়ে কিছু বলতে চাও? টুবলু? ও, অরণ্যদা? হ্যাঁ। দিয়া মাথা নিচু করে রইল। মালবিকা বুঝতেই পারছে এই মেয়েটির হঠাৎ করে এখানে এসে পড়ার কারণ টুবলুই। মালবিকাই কথা শুরু করল, তুমি টুবলুর মুখে আমার কথা কতটা শুনেছ? শুনিনি তো কিছু। কিছু শোনোনি? তাহলে? আমি আন্দাজ করেছিলাম আপনাদের মধ্যে একটা ব্লাড রিলেশন আছে, সেটা ওকে জিজ্ঞেস করতে ও ভীষণ রেগে গেল। রেগে গেল? হ্যাঁ, তারপর থেকে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তুমি কি ওকে ভালোবাসো? দিয়া একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ, প্রায় 3 বছর ধরে। ও জানেও সেটা, তবে কোনোদিন এসব ব্যাপারে পাত্তা দেয়নি। তোমার মতো একটা মিষ্টি মেয়েকে পাত্তা দিচ্ছে না, এ তো ভারী অন্যায়। দিয়া মুখ তুলে বলল, না না, অন্যায়ের কি আছে? ফিলিংস ব্যাপারটা বোথ সাইড ওয়ার্ক নাই করতে পারে। আই অ্যাম ওকে উইথ দিস। তাহলে তুমি কি চাইছো আমার কাছে? ম্যাডাম, আমি আপনাকে খুব সম্মান করি। এদিকে অরণ্যদাকে আমি যতটুকু চিনি, আমার মনে হয় ও মনের মধ্যে একটা ভীষণ অভিমান নিয়ে ঘুরছে। সেই অভিমানটা হয়তো আপনার ওপর।
হয়তো ওর মনে কোনো ভুল ধারণাও আছে। নিজের মতো করে আপনি ওর সঙ্গে একবার কথা বলে ওর কষ্টটা দূর করে দিতে পারবেন না? ও একবার এসেছিল এখানে, কিছু কথাবার্তাও হয়েছে আমাদের। ও বলেনি তোমায়? না, ও এসব টপিক নিয়ে কিছু বলতেই চায় না। যাই হোক, ও না বললেও আমি আন্দাজ করেছিলাম নিশ্চয়ই আপনাদের আলাদা করে মিট হয়েছে। দেন ওকে তো আমি আমার দিক থেকে সব বক্তব্য খুলে বলেছিলাম। ম্যাডাম, একদিনের একটা সিটিংয়ে তো সব কিছু বোঝা সম্ভব নয় একজনের পক্ষে। আপনারা একটু নিজেদের বেশি করে সময় দিন না। তবে প্লিজ আমার কথা অরণ্যদাকে বলবেন না, তাহলে ও খুব রেগে যাবে। আমার কোনো স্বার্থ নেই এর মধ্যে। আমি শুধু চাই ও ভালো থাকুক। সে ও আমাকে ভালোবাসুক আর নাই বাসুক। মালবিকা ভালো করে মেয়েটাকে দেখল। ভীষণ মায়াবী মুখখানা, কথাবার্তাও ভীষণ নম্র, তবু এক দৃঢ়তা রয়েছে চরিত্রে। কে বলে এখনকার ছেলে মেয়েদের মধ্যে গভীরতা কম? তারা নাকি ভালোবাসতে জানে না। মালবিকা জীবনে একলা চলার লড়াইতে অনেক পোড় খেয়েছে। ওর অভিজ্ঞ চোখ বলছে ওর ছেলে এই মেয়েটির হাত ধরলে হয়তো সুখী হবে। মালবিকা বলল, দেবাংশী, নিজের সন্তানের বড় হওয়াতেই আমি ওর পাশে থাকিনি। এখন আমি কিছু করার কে? ওর জীবনে আমি তো একজন নন এন্টিটি। বরং ওকে ভালো রাখতে পারো তুমি। আমি কে ম্যাডাম? যতই হোক আপনি ওর মা। জন্ম দিলেই মা হওয়া যায় না দেবাংশী। জীবনে আমি এক্সপেকটেশনের চেয়ে কিছুটা বেশি সাকসেস পেয়েছি ঠিকই, তবে অনেক কর্তব্যে ফাঁকি রয়ে গেছে। সারা জীবন আমি নিজের কথা ভেবেছি বলে ভগবান হয়তো আমাকে আজ শাস্তি দিচ্ছে। শাস্তি? দাঁড়াও। মালবিকা উঠে গিয়ে বেডরুমের আলমারি থেকে ফাইলটা বের করল। ফিরে এসে দিয়ার সামনে মেলে ধরল কিছু মেডিকেল রিপোর্ট। একটা বিশেষ জায়গা দেখিয়ে জিজ্ঞেস করলো, দেখো তো, পড়ে কিছু বুঝতে পারো কি না? দিয়া রিপোর্টটা পড়ার পরে মালবিকার দিকে মুখ তুলে তাকালো। মালবিকার মুখে বিবর্ণ হাসি। তারপর দিয়া আর মালবিকার মধ্যে অনেকক্ষণ ধরে অনেক কথা হলো। সেদিন দিয়া কথায় কথায় জানিয়েছিল এবার অরণ্য আর ওর বাবার সঙ্গে ওরা উত্তরাখণ্ড ট্যুরে যাচ্ছে। অরণ্যর বাবাই ওদের এই বেড়াতে যাওয়ার প্রস্তাবটা দিয়েছিল। দিয়ার কাছে মালবিকা ওদের ট্যুর প্ল্যানটা শুনল। তারপর থেকে ওর মনটা ভারী উত্তরাখণ্ডের দিকে টানছিল। জীবনে কোনো দিনই ঠাকুর দেবতা মানেনিও। এবার ইচ্ছে করছে কেদারনাথে মহাদেব দর্শন করে আসতে। মালবিকার জীবনে পরিবার বা খুব কাছের বন্ধু তেমন কেউ নেই। সারা জীবন অভিমান করে এক এক করে নিজের কাছের মানুষদের সরিয়ে রেখেছে নিজের জীবন থেকে। পরবর্তীকালে ওর বাবা মা যোগাযোগ করেছিল। মালবিকা অভিমানী মুখ ফিরিয়ে নিয়েছে। ওর খারাপ সময়ে যারা পাশে থাকেনি, জীবনে সাফল্য আসার পর তাদের কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চায় না ও। ওদিকে কৌস্তব দুই ছেলে মেয়ের বাবা হয়ে এখন পুরো দস্তুর সংসারী। মাঝে মাঝে বউ বাচ্চা সমেত কৌস্তব আসে মালবিকার বাড়ি। মালবিকাও যায়, তবে নিজে থেকে কোথাও একটা গণ্ডি টেনে রাখেও। যদি বিদিশার খারাপ লাগে, নিজের আত্মসম্মানের চেয়ে বড় কিছুই নেই ওর কাছে। এছাড়া কাজের জায়গায় মালবিকার কিছু বন্ধু আছে। মাঝে মাঝে ওরা দল বেঁধে বিভিন্ন জায়গায় ঘুরে আসে। এবার আর কাউকে কিছু বলতে ইচ্ছা করল না মালবিকার। একাই বেরিয়ে পড়ল গাড়োয়াল কুমায়ুনের উদ্দেশ্যে। মুসৌরির রাস্তায় মালবিকাকে দেখে এগিয়ে গেল শুভেন্দু। মালবিকা, তুমি এখানে? আমাকে চিনতে পারছো? মালবিকা নরম হেসে বলল, চিনব না? অনেক রোগা হয়ে গেছো তুমি। কেমন আছো? কত বছর পরে তোমাকে সামনে থেকে দেখলাম। টিভিতে যদিও মাঝে মাঝেই দেখি। এখানে কি ঘুরতে এসেছো নাকি কোনো কাজে? ঘুরতেই। সঙ্গে আর কাউকে দেখছি না, একাই এসেছি। অরণ্য মন দিয়ে দেখছিল। এত বছর বাদে দেখা হওয়া দুজন মানুষের কথাবার্তা শুনে মনে হচ্ছে দুজনেরই একে অপরের উপর কোনো রাগ নেই। স্নেহার সঙ্গে যদি ওর হঠাৎ দেখা হয়ে যায়, ও পারবে কি এত সহজভাবে কথা বলতে? হয়তো সময় সব তিক্ততাকে ভুলিয়ে দেয়। এর মধ্যে প্রতাপ আর কাকলিও দোকান থেকে বেরিয়ে এসেছে। মালবিকা দাশগুপ্তকে দেখে ওরা বেশ অবাক হয়ে গেল। শুভেন্দু মুখ ফিরিয়ে ওদের বলল, এই যে বিখ্যাত সিঙ্গার মালবিকা, ইনি হলো আমার স্ত্রী, আপনাদের অরণ্যর মা।
আপনারা জানতেন আগে? প্রাথমিক বিস্ময় কাটিয়ে প্রতাপ বলল, আরে তাই নাকি? কি আশ্চর্য, আমরা তো জানতামই না। অরণ্য, তুমি তো আমাদের কখনো বলনি। তুমি খুব লাকি, তুমি এমন একজন গুণী মায়ের সন্তান। অরণ্য কিছু না বলে মুখ নামিয়ে নিল। মালবিকা অরণ্যর দিকে তাকিয়ে বলল, ও লাকি নয়। ওর যখন 1 বছর বয়স তখন আমি ওকে ছেড়ে, সংসার ছেড়ে চলে গেছিলাম জানেন। আমার হাজবেন্ডের সঙ্গে আমার বনিবনা হয়নি বলে। সে অনেক কথা। এই কথার উত্তরে কি কথা বলা উচিত সেটা প্রতাপ আর কাকলি বুঝতে পারল না। কোনো কিছুই বলতে গেলে অনধিকার চর্চা হবে। শুভেন্দুই জিজ্ঞেস করল, তুমি এখানে এসে কোন হোটেলে উঠেছ? মালবিকা ওর হোটেলের নাম বলল। কাকলি বলল, আপনি তো একাই আছেন, আমাদের হোটেলে চলে আসুন না। আপনার ট্যুর প্ল্যান কি আছে? কাল আমরা মুসৌরি ঘুরব, আপনিও চলুন আমাদের সঙ্গে। মালবিকা বলল, না না, এ হয় না। শুভেন্দু জোর দিয়ে বলে উঠল, কেন হয় না? নিশ্চয়ই হয়। চলো, আমি তোমার হোটেল থেকে তোমার লাগেজ নিয়ে আসছি। টুবলু, তোরা হোটেলে যা তো, আমি একটু পরে আসছি। হোটেলে ফেরার পরে বাথরুমে ফ্রেশ হতে হতে দিয়া শুনল ঘরে বাবা মা নিজেদের মধ্যে আলোচনা করছে। প্রতাপ বলল, কি আশ্চর্য, মালবিকা দাশগুপ্ত অরণ্যর মা এতদিন জানতেই পারিনি। শুভেন্দু বাবুর সঙ্গে যে কবার কথা হয়েছে উনি কলকাতায় আসলে তখন উনি 2-1 বার আলগাভাবে বলেছিলেন ওনার স্ত্রীর সঙ্গে অনেকদিন আগেই নাকি ওনার ছাড়াছাড়ি হয়ে গেছে। কাকলি বলল, বেচারা অরণ্য, ব্রোকেন ফ্যামিলির ছেলে, এই জন্য আমি মাঝে মাঝে ওর মধ্যে একটা বিষণ্ণতা খেয়াল করতাম। বাবা মায়ের ঝামেলায় মাঝখান থেকে ভুক্তভোগী হয় তাদের সন্তানরা। শুভেন্দু বাবুকে তো বেশ সজ্জন লোক বলেই মনে হয়। ওনার স্ত্রী কেন চলে গেলেন কে জানে। হ্যাঁ, সেই তো। সবাইকে কি আর আমি পেয়েছো যে মুখ বুজে সব সহ্য করে যাব? আরে এখানে তোমার কথা আসছে কোথা থেকে? তোমরা পুরুষ মানুষরা সবাই একরকম, হাড় বজ্জাত একটা। সজ্জন লোক তো সবাই তোমাকেও ভাবে গো, অথচ বিয়ের পর পর কম জ্বালিয়েছ আমাকে তোমরা। সবার মালবিকা দাশগুপ্তর মতো সাহস থাকে না, না হলে আমিও কবে পালাতাম সব ছেড়ে ছুড়ে। মহিলার গার্ডস আছে, আমার রেসপেক্ট আসছে ওনার প্রতি। আরে কি কি করেছি তোমার সাথে? জিজ্ঞেস করছো কি করেছো, বলো কি করনি। দিয়ার কানে আসতে লাগলো বাবা ঠাম্মা পিসির উপর মায়ের ঝুলিতে যত অভিযোগ আছে, যেগুলো ও ছোটবেলা থেকেই শুনে আসছে, সব আবার একে একে উপর হচ্ছে। দিয়া বাথরুম থেকে বেরিয়ে বলল, মা, আমি বনফায়ারের ওদিকে যাচ্ছি, তোমরা কখন যাবে? প্রতাপ তাড়াতাড়ি উঠে বলল, এই তো এখনই যাব। কাকলি প্রতাপের হাত ধরে টেনে বসিয়ে দিল। দাঁড়াও, পালাচ্ছ কোথায়? আমার কথা এখনো শেষ হয়নি। দিয়া দুদিকে মাথা নেড়ে মুচকি হেসে বেরিয়ে গেল। বারান্দাটার মাঝখানে কাঠ কয়লার আগুন জ্বালিয়ে আগুন সেকছে কয়েকজন। ওদের কথাবার্তা শুনে দিয়া বুঝল সবাই অবাঙালি। সকালে আলাপ হওয়া অনিরুদ্ধ চ্যাটার্জিকে দেখা গেল না। মিউজিক সিস্টেমে গান বাজছে। এদিক ওদিক তাকাতে তাকাতে দিয়া খেয়াল করল বারান্দার এক প্রান্তে অরণ্যর সুঠাম লম্বা চেহারাটা। এদিকে পেছন ফিরে একা একা চুপচাপ দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট। ওর মায়ের সঙ্গে দেখা হওয়াতে আবার মুড খারাপ হয়ে গেল নাকি? দিয়া এগোলো অরণ্যর দিকে, ঝাড় খাওয়ার সম্ভাবনা প্রবল। দিয়ার পায়ের শব্দে অরণ্যই আগে ঘুরে তাকালো, শান্তভাবেই বলল, বল। দিয়া অরণ্যর মুখটা দেখলো ভালো করে, তারপর বলল, সিগারেট হবে? অরণ্য সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দিল দিয়ার দিকে। দিয়া বলল, আমি তো ধরাতে জানি না। অরণ্য বলল, ঠোঁটে চেপে ধর, আমি জ্বালিয়ে দিচ্ছি। দিয়া বলল, না, তুমি যেটা খাচ্ছ সেটাই দাও, খেলে তোমার এটোটাই খাবো, না হলে ওই বাজে জিনিসটা কেন খাবো? অরণ্য ওর কথায় হাসল, তারপর বলল, দিয়া, এই যে তোর এত প্রেম আমার জন্য, এটা কি সত্যি? আমার কেমন অদ্ভুত লাগে। আমি তো ভাবতাম সাময়িক ভালো লাগা, 2 দিনে কেটে যাবে, তবে ব্যাপারটা বেশ অনেকদিন ধরেই আছে দেখছি তোর মধ্যে। দিয়া বলল, আমাকে তোমার ফেক মনে হয়? তোমার মনে হয় আমি প্রিটেন্ড করতে পারি? আরে আমার কাছে প্রিটেন্ড করে তোর লাভই বা কি? তবে এসব ভালোবাসাটা বড় জটিল ব্যাপার আমার কাছে। যার প্রতি এক সময় তুমুল প্রেম থাকে, একদিন সেই 2 চোখের বিষ হয়ে যায়।
বা সেটা না হলেও তার প্রতি একটা নির্লিপ্ততা চলে আসে। অরণ্যর হাত থেকে সিগারেটটা নিয়ে দিয়া বলল, পরের কথা জানি না, তবে গত 3 বছর ধরে আমি চেষ্টা করেও তোমার থেকে আমার মন সরাতে পারিনি। অরণ্য বলল, আমাকে বেশি ভালোবাসিস না দিয়া, খুব কষ্ট পাবি। দেখো, তুমি আমাকে গত কয়েক মাস ধরে এমনিতেই অনেক কষ্ট দিয়েছ। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো তাতে আমার কিছু যায় আসে না, তবে আমি কি করব সেটা তোমায় ঠিক করে দিতে হবে না? জানিস দিয়া, বিয়ের পরে আমার বাবা মায়ের যখন ঝগড়া হতো তখন আমার বাবা নাকি কয়েকবার আমার মায়ের গায়ে হাতও তুলেছে। আমার মা সেই রাগে বাড়ি ছাড়া হয়েছিল। সেদিন ছাদে আমিও তোকে থাপ্পড় মেরে দিতাম যদি ছাদে আর কেউ না থাকতো। কথাটা শুনে দিয়া অরণ্যর হাতটা ধরে নিজের নরম গালে ছোঁয়ালো, বলল, মারো, তুমি আমাকে যত জোরে ইচ্ছে মারো। অরণ্য শশ ব্যস্ত হয়ে তাড়াতাড়ি ওর হাতটা সরিয়ে নিতে চাইল। দিয়া ছাড়ল না। অরণ্যর বলিষ্ঠ রুক্ষ হাতের ছোঁয়াটা নিজের গালে অনুভব করতে করতে বলল, তুমি আমাকে মারার কথা ভেবেছিলে বলে এত অপরাধ বোধে ভুগছ, অথচ অত রাগ করেও তো তুমি আমাকে পরীক্ষার আগে কত বেশি বেশি সময় দিয়েছ। এত তো কেউ কারোর জন্য করে না। বলতে গেলে তুমি আমাকে চামচে করে গিলিয়ে দিয়েছ পড়াগুলো। কেন এতটা দায় নিজের ঘাড়ে নিয়েছিলে? তুমি আমার জীবনে আসার আগে আমার নিজেকে নিয়ে কত কনফিডেন্সের অভাব ছিল তা জানো? তোমার খারাপটা শুধু মনে রাখবো, ভালোটা নয়। ওটুকু উপকার অত বড় করে দেখার কিছু নেই। তুইও আমার অনেক উপকার করেছিস। আমার সেদিনের অসুস্থতায় অনেক সেবা করেছিলি আমার। তাছাড়া আমি যতই তোকে অঙ্ক শেখাই, ফিজিক্স কেমিস্ট্রি শেখাই, আমি তোকে মারতে পারি না। দিয়া বলল, আমি তোমার উপকার করেছি। বেশ, ডায়েরি পড়ার অপরাধে থাপ্পড়টাকে মেরে দাও, তারপর না হয় সেই উপকারের জন্য কিছু। উপকারের জন্য কি? দিয়া এ কথার জবাব দিল না, তবে ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে। অরণ্যর হাতটা ও নিজের গালে আরও জোরে চেপে ধরল। দিয়ার চোখে না বলা এক তৃষিত আকুতি। অরণ্য ওর হাতটা ছাড়িয়ে নিল দিয়ার হাত থেকে, বলল, হাত থেকে সিগারেটটা ফেল। দিয়া সচকিত হয়ে বলল, কেন? তখন থেকে খামোখাই বা হাতে ধরে রেখেছিস, বেকার পুড়ছে হাতে। না না, এই খাচ্ছি। না, খেতে হবে না। অরণ্যর গলায় এবার আদেশের সুর। কেন? দিয়া বলল, ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুই তো বলেছিলি। তুমি যে খাও। আমি আর খাবো না, আজ থেকে ছেড়ে দিচ্ছি। সে কি, কেন? তুই বারণ করেছিস যে। সত্যি? ইয়েস বেবি। দিয়া অরণ্যর মুখের দিকে খুশি হয়ে তাকালো। অরণ্য এবার বলল, দিয়া, সত্যি করে বলতো, আমার মায়ের এখানে আসার পেছনে তোর কোনো হাত আছে কিনা? দিয়া আবার ভয় পেয়ে গেল। জোরে জোরে মাথা নেড়ে বলল, আমি সত্যি কিছু জানতাম না উনি এই সময় এখানে আসবেন। অরণ্য ভালো করে দিয়ার মুখের দিকে তাকালো, বলল, সত্যি? দিয়া অরণ্যর চোখের দিকে তাকাতে পারছিল না। অরণ্যর এই দৃষ্টিটার সামনে ও বরাবরই নার্ভাস হয়ে যায়। ও মাথা নিচু করে বলল, না, উনি তো আমাকে ওই দিন কিছুই বলেননি। ওই দিন? কোন দিন? অরণ্য ভুরু তুলল। দিয়া ততক্ষণে মনে মনে জিভ কাটছে। সেই আবার বেফাস কথা বেরিয়ে গেল। এমন সময় অরণ্যর ফোনটা বেজে উঠল। শুভেন্দু ফোন করে জানালো আজ রাতে আর ও এই হোটেলে ফিরবে না, মালবিকার সঙ্গেই থাকবে। অরণ্য ফোনটা রেখে দিয়ার দিকে তাকালো। অরণ্য কিছু বলার আগেই দিয়া কাঁদো কাঁদো ভাবে বলে উঠল, ও অরণ্যদা, প্লিজ তুমি আমার উপর রেগে যেও না। আমি স্বীকার করছি, আমি একদিন গেছিলাম ওনার অ্যাড্রেস খুঁজে খুঁজে ওনার সঙ্গে কথা বলতে। ওনাকে বলতে গেছিলাম উনি যেন তোমার সঙ্গে একটু কথা বলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা একটু মিটিয়ে নেন। বিশ্বাস করো, আমার এর মধ্যে কোনো রকম স্বার্থ নেই। তবে উনি এখানে এই সময় চলে আসবেন এটা আমায় বলেননি। তবে সেদিন ওনার কথায় মনে হলো ওনার মধ্যে একটা গিল্টি কাজ করছে। অরণ্য বলল, কেন? দিয়া বলল, এই যে ছোটবেলাতেই তোমাকে ছেড়ে চলে আসা, তারপর এতগুলো বছর সম্পূর্ণ একলা কাটানো। ওই দিন উনি বলছিলেন জীবনে যথেষ্ট টাকা রোজগার করলেও ইদানিং ওনার মনে হয় পরিবার থাকাটাও প্রয়োজন। অরণ্য হঠাৎ বলল, আচ্ছা দিয়া, বাবা বলল আজ মায়ের সঙ্গে থাকবে, কি হচ্ছে বলতো? ভালো তো। এখানে তো আমরা কজন ঘুরতে এসেছি।
তার মধ্যে বাবা হঠাৎ আলাদা কেন হয়ে গেল? নিশ্চয়ই কাল ফিরে আসবেন। লেট দেম টক। কি কথা হবে ওদের মধ্যে? ইগোর লড়াই, ঝগড়াঝাটি? মনে তো হচ্ছে না। অরণ্য চুপ করে রইল। দিয়া বলল, একটা কথা বলবো? বল। তোমার বাবা মায়ের সম্পর্কটা নিয়ে তুমি এত কষ্ট কেন পাও? তোমার মা তো তাও তোমার অনেকটা ছোটবেলায় চলে গেছিলেন। তুমি চোখের সামনে ওনাদের ঝগড়া দেখোনি, অথচ এমন কত ছেলে মেয়ে আছে যারা রীতিমতো চোখের সামনে বাবা মায়ের ঝগড়া দেখে, সেপারেশন হতে দেখে। তারা তো ওসব নিয়ে ভাবে না বড় হয়ে। তাছাড়া তোমার মা কত স্ট্রং একজন মহিলা ভাবো। ইন্টারভিউতে উনি নিজের পার্সোনাল লাইফ নিয়ে কথা কোনোদিন বলেননি, তবে সেদিন আমাকে ওনার স্ট্রাগলের গল্পটা বলছিলেন। উনি নাকি প্রথম কলকাতায় এসে লোকের বাড়ি বাড়ি রান্না করে নিজের পেট চালাতেন। আমি যতদিন অবধি অঙ্ক পারতাম না, আমাকে আমার বাবা মা ব্যঙ্গ করতো আমাকে নাকি লোকের বাড়ি বাড়ি রান্না করে খেতে হবে, যেন সেটা খুব খারাপ কাজ। তোমার মা সেদিন বললেন, কোনো কাজ ছোট নয় দেবাংশী। জীবনে বিয়ে করো আর নাই করো, নিজের পায়ে অবশ্যই দাঁড়াবে, যে করেই হোক। খুব ভালো লেগেছিল কথাটা। বাইরে থেকে মোটিভেশন দেওয়া অনেক সোজা দিয়া। নিজের সন্তানকে যে মা ছেড়ে চলে যায় নিজে থেকে, সে বাইরে কাকে কি জ্ঞান দিয়ে বেড়াচ্ছে সেটা তাকে এমন কিছু মহান করে তোলে না। আর বাবা চলে গেলে, অনেক সেপারেটেড হয়ে যাওয়া কাপলদের বেলায় দেখা যায় তাদের সন্তান বেশিরভাগ ক্ষেত্রে মায়ের কাছেই বড় হয়। তাদেরও কি বাবার উপর অভিমান থাকে? অভিমান থাকবে কিনা সেটা ডিপেন্ড করে তার বড় হয়ে ওঠাটা কেমন হচ্ছে। তোমার বড় হয়ে উঠতে কোনো প্রবলেম হয়েছে? কাকু তো তোমাকে অনেক স্নেহ দিয়েই বড় করেছে। তোমার জীবনে কি স্নেহের অভাব ছিল? বাবাকে তো পেতাম একটা নির্দিষ্ট সময়ের জন্য। সারাদিন থাকতাম ঠাকুমার কাছেই। আমার যখন 8 বছর বয়স তখন ঠাকুমা মারা গেলেন। ঠাকুরদা ভীষণ উদাসীন হয়ে গেল তখন থেকে। একজন কাজের মাসির কাছে বড় হতে লাগলাম। সে এসে সারাক্ষণ টিভি ছেড়ে বসে থাকতো, কোনো বায়না করলে বিরক্ত হতো। বাবাও ফিরে এসে ক্লান্ত থাকতো। খুব ছোটবেলাতেই বুঝে গেছিলাম নিজের প্রবলেমগুলো কাউকে বলা যাবে না, সব নিজেকেই হ্যান্ডেল করতে হবে। দিয়া কিছু না বলে অরণ্যর হাতটা ধরে চুপ করে রইল। অরণ্য আবার বলল, মালবিকা দাশগুপ্ত ভীষণ স্ট্রং, হার্ডওয়ার্কিং, ক্যারিয়ারিস্ট একজন মানুষ। তার জার্নিটাকে আমি সম্মান করি। ওনার আত্মমর্যাদাবোধ প্রবল, সবই ভালো কথা। তবে ইন্ডিপেন্ডেন্ট সেলফ মেড মহিলা কি আর কেউ নেই? তার জন্য কি নিজের সন্তানকে কেউ অবহেলা করে? ওদের বনিবনা হয়নি সেটা মানলাম, না হয় আমি সব সুবিধে ভেবে বাবার কাছেই বড় হতাম। তাই বলে কি এতগুলো বছরে আমার সঙ্গে একবারও নিজে থেকে কোনো যোগাযোগ করতে নেই? অনেকেরই বাবা মায়ের কর্মক্ষেত্র আলাদা হয়, তাদের সন্তান তো স্নেহ থেকে বঞ্চিত হয় না। তাই বলে উনি আসলে একবার স্বাধীনতা পাওয়ার পর আর কোনো দায়িত্বে জড়াতে নিজেকে ভয় পেয়েছেন। সন্তানের জন্ম দেওয়াটাও উনি দায় পড়েই করেছেন, একথা উনি নিজের মুখে স্বীকার করেছেন। এই পৃথিবীতে আমি হলাম একখানা বাড়তি বোঝা, বুঝলি? দিয়া বলল, একথা বলো না, তুমি বাড়তি বোঝা নাও। তুমি কতজনের কাছে কত মূল্যবান তা জানো? এই ধরো আমার কাছে তোমার ভ্যালু কতখানি সেটা যদি তোমাকে আমি বোঝাতে পারতাম। আর তোমার মা হয়তো কম বয়সে এই ভুলগুলো করেছেন তোমার সঙ্গে, তবে তোমার কোনো ক্ষতি হয়নি সেভাবে। যদি তুমি বাবা মায়ের ঝগড়া দেখে বড় হতে, সেটার এফেক্ট আরও বাজে হতো জানো। এগুলো ভেবে কষ্ট পেও না আর। প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু ভালো খারাপ থাকে। তুমি, আমি, তোমার বাবা মা, আমার বাবা মা, আমরা সবাই কিছু না কিছু দোষ গুণে মানুষ। আমরা সবাই এক একজন ধূসর চরিত্র, বা বলা যেতে পারে আমরা আসলে এক একজন বর্ণময় চরিত্র। আমাদের ধূসর মস্তিষ্ক আশেপাশের বর্ণময় চরিত্র নিয়ে জীবনের ছবি তৈরি করে। এক একজন এক এক রকম বলেই লাইফটা বোরিং হয়ে যায় না। জাস্ট ফরগিভ এভরিওয়ান। অরণ্য একটু হেসে দিয়ার গালে আলতো করে হাত ছোঁয়ালো। এর মধ্যে প্রতাপ আর কাকলি চলে এসেছে। আগুনের ওখানে চেয়ারে বসে কাকলি ডাকলো ওদের। সেদিকে যেতে যেতে দিয়া ফিসফিস করে বলল, এমন ধারণা একদমই রেখো না। স্নেহা তোমার মায়ের কারণেই চলে গেছে। বাবা মা থাকা সত্ত্বেও হাজার হাজার ছেলে মেয়ের ব্রেকআপ হচ্ছে। যে যাওয়ার সে এমনিও যাবে, যে থাকার সে থেকে যাবে। আই অ্যাম সরি শুভেন্দু, তুমি তোমার ছেলে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছো, সেই সময় আমার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়াটা হয়তো ভগবানের ইচ্ছে ছিল, অন্তত আমার তো ছিলই।
টুবলু বলেছিল তোমার সঙ্গে ওর দেখা হয়েছে, তারপর থেকে আমারও ইচ্ছে করছিল তোমার সঙ্গে দেখা করার। তাহলে করনি কেন? কলকাতায় তো এতবার যাও। ভয় করত যদি তুমি তাড়িয়ে দাও। আজ রাস্তায় ভয় করলো না অপমানিত হওয়ার? তোমাদের সঙ্গে ঘোরার প্রস্তাব দিলে, তোমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য এসেছো, এখন কি চাইছো? জানো মালবিকা, বয়স যত বাড়ছে একটা ভয় ক্রমশ চেপে ধরছে। সেটা হলো নিঃসঙ্গতার ভয়। এখানে এসেছি, দিয়ার বাবা মাকে দেখছি কেমন একসঙ্গে রয়েছে এতগুলো বছর। টুবলু বড় হয়ে গেল, ও যেমন ব্রাইট মনে হয় ফরেনেই চলে যাবে, বিজি হয়ে যাবে নিজের লাইফেই। এখন বুঝতে পারছি জীবনে স্ত্রীকে কত দরকার। তখন বয়স কম ছিল, রক্ত গরম ছিল। তোমার সঙ্গে মাথা গরম করে অনেক অনেক অন্যায় করেছি। তোমাকে ফিরিয়ে আনতে গিয়েও কোনোবার ঠিকঠাক করে সরি বলিনি। আজ তোমাকে খুব সরি বলতে ইচ্ছে করছে। আমাকে ক্ষমা করে দাও মালবিকা। শুভেন্দু মালবিকার পায়ের কাছে বসে পড়ল। মালবিকা চমকে পিছিয়ে গিয়ে বলল, এ কি করছো? শুভেন্দু বলল, তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে কত কথা শুনিয়েছি। তোমাকে ফিরিয়ে আনতে গিয়ে খালি টুবলুর কথাই বারবার বলেছি। একবারও বলিনি শুধু টুবলু নয়, আমার নিজের তোমাকে দরকার। টুবলুকেও সেদিন বোঝালাম, ইগো রেখে কোনো লাভ নেই, নিজেকেই ঠকতে হয়। টুবলু যাতে জীবনে আমার মতো ভুল না করে। দিয়া আর টুবলুর মধ্যে হয়তো প্রেমটা হয়ে যাবে। ওদের দেখে আমারও খুব প্রেম করতে ইচ্ছে করছে এখন। প্রেম করবে তুমি আমার সঙ্গে? তুমি ঠিক আছো তো শুভেন্দু? একদম ঠিক আছি। এই বয়সে এসে বুঝতে পারছি আগে কতটা ভুল ছিলাম। মালবিকার হঠাৎ চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। অনেক বছর বাদে ও কাঁদছে। শুভেন্দু বলল, কি হলো তোমার? মালবিকা বলল, আর কয়েকটা বছর আগে এসে এসব কথা বলতে পারলে না? আমি যে আর বাঁচবো না বেশি দিন। কি? কেন? কি হয়েছে তোমার? শুভেন্দু চমকে উঠল। ওভারিয়ান ক্যান্সার, 2nd স্টেজ। এমন কথা শুনবে সেটা শুভেন্দু আশা করেনি। মালবিকা আবার বলল, জীবনে টাকা যথেষ্ট রোজগার করেছি ঠিকই, কিন্তু এখন সবই বেকার হয়ে গেল। টাকা থাকলেও আজ আমার নিজের বলতে কেউ নেই যে আমার চিকিৎসায় পাশে থাকবে। শুভেন্দু মালবিকার হাত ধরে তাড়াতাড়ি বলে উঠল, আমি আছি মালবিকা, আমি তোমার হাজবেন্ড। আমার অনেক ভুলের জন্য এতগুলো বছর আমরা দূরে রইলাম, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না। ক্যান্সার এখনকার দিনে এমন কিছু ব্যাপার নয়। সঠিক চিকিৎসায় তুমি ঠিক সেরে উঠবে। তারপর আমরা এনজয় করব জীবনটাকে। অনেক কিছু বাকি রয়ে গেল যে। শুভেন্দু মালবিকাকে জড়িয়ে ধরল। শুভেন্দু রাতে ফোন করে প্রতাপ আর অরণ্যকে বলে দিল ও রাতে ফিরবে না। পরের দিনটা শুরুই হলো একখানা রোদ ঝলমলে সকাল দিয়ে। আজ আর মেঘের লেশ মাত্র নেই। নানা রকম রঙিন ফুল পাহাড়টাকে সাজিয়ে তুলেছে। অনিরুদ্ধ চ্যাটার্জি ছবি আঁকছেন, তার সে ধূসর রঙের জল ছবিতে আজ নানা রঙের ছোঁয়া। দিয়া, অরণ্য, কাকলি আর প্রতাপ দাঁড়িয়ে অপেক্ষা করছিল। শুভেন্দু আর মালবিকাও এসে পৌঁছল। প্রতাপ অনিরুদ্ধকে জিজ্ঞেস করল, মেঘাচ্ছন্ন ধূসর পাহাড়ে কি এমন রঙিন ফুল দেখা যায়? আপনার মনে হয় ক্যানভাসটা চেঞ্জ করে নিলে ভালো হতো। আসল ক্যানভাস যার হাতে আছে তার ছবিতে তো অনেক রং। তিনি বিভিন্ন মানুষের ধূসর চরিত্র নিয়ে ধূসর রঙের জলছবি যিনি আঁকছেন, সেখানে খেয়াল করলে বোঝা যাবে আসলে শুধু সাদা, কালো বা ধূসর চরিত্রই নয়, তার ক্যানভাসে অনেক রকম রং। আমার ক্যানভাস তো অতি সামান্য, তার সৃষ্টির সামান্য অংশ বিভিন্ন আঙ্গিকে ধরে রাখার সামান্য চেষ্টা মাত্র। অরণ্য দিয়াকে বলল, তোর কাল রাতের কথাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে ওনার কথাগুলো। আমাদের ধূসর মস্তিষ্কের ক্যানভাসে নানা বর্ণময় চরিত্রের আঁকিবুকি। আচ্ছা, এমন ধূসর রঙের উপর নানা রকম রঙের কম্বিনেশন কোথাও একটা দেখেছি মনে হচ্ছে। দিয়া বলল, মনে হয় মালবিকা দাশগুপ্তর সোফা,
অনেক রঙের কুশন ছিল ধূসর সোফাটার উপর। আরে তাই তো, ওই কম্বিনেশনটা দেখে সেদিনই এসব ভাবনা এসেছিল মাথায়। কাল রাতে সুযোগ পেয়ে অনেক জ্ঞান দিলাম তোমায়। সেদিনের প্রথম সাইট সিইং কেম্পটি ফলস। অনেকটা সিঁড়ি দিয়ে নামার পরে ঝর্ণার কাছে পৌঁছানো যাবে। নামতে নামতেও যদিও ঝর্ণাটা দেখা যাচ্ছে, সিঁড়ি বরাবর রয়েছে সার সার নানা জিনিসের দোকান। কিছুটা নামার পরে মালবিকা বলল, আমি আর নামবো না, উঠে আসতে কষ্ট হবে, তোমরা ঘুরে এসো। শুভেন্দু বলল, আমি থাকছি তোমার সঙ্গে, বাকিরা যাক। কাকুলি বলল, আমার তো হাঁটুর প্রবলেম, আমি আর নামবো না, আমি বরং দোকানে ঢুকি। প্রতাপ বলল, হয়ে গেল, আমাকে তাহলে থাকতেই হয়, না হলে একলা একলা মনের সুখে আমার কত টাকা যে খসাবে। দিয়া, অরণ্য, তোমরাই যাও তাহলে। প্রতাপ আর কাকলি ঢুকে পড়ল দোকানে। মালবিকার পাশে বসল শুভেন্দু। মালবিকা বলল, তুমি থাকতে গেলে কেন? গেলেই পারতে। আর তোমাকে কখনো একা ছাড়ছি না মালবিকা। মালবিকার পিঠে হাত রাখল শুভেন্দু। ৫৪ কাঁধে মাথা রাখল ৪৯। অরণ্য দিয়াকে বলল, চল নামি। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখা গেল কয়েকটা জায়গায় শেড দিয়ে কিছু বসার জায়গা করা আছে। জায়গাগুলো ফাঁকাই। দিয়াকে এক জায়গায় থামিয়ে অরণ্য বলল, দাঁড়া, তোকে একটা জিনিস দেওয়ার আছে। কি? একটা শর্ত আছে, যেটা নিবি সেই একই জিনিস আমাকেও দিতে হবে। মানে? দিয়া বুঝতে পারল না। কাল আমার এটো খেতে চাইলি না, খাবি এখন? দিয়া বলল, কিভাবে? এখানে তো কোনো খাবার জিনিস নেই। অরণ্য বলল, ওই যে বললাম, যা নিবি সেটা দিতেও হবে, মানে আমার এটো খেলে নিজের এটোও খাওয়াতে হবে। দিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অরণ্য দুহাত দিয়ে দিয়ার মুখটা ধরল, তারপর নিজের মুখটা নামিয়ে এনে নিজের ঠোঁট স্পর্শ করল দিয়ার ঠোঁটে। কিছুক্ষণ চেপে ধরল, নিজের জিভটাও দিয়ার জিভে ছুঁয়ে দিল। তারপর বলল, এই যে দুজন দুজনের এটো খেলাম, বুঝলি? দিয়া কিছুই বলতে পারল না। ঘটনার আকস্মিকতায় অভিহবল হয়ে পড়েছে। অরণ্য ওকে আবার টেনে নিল নিজের কাছে, জড়িয়ে ধরল নিজের বুকে। তারপর সদ্য একে অপরের কাছে ভালোবাসার কথা স্বীকার করা দুটি অল্প বয়সী ছেলে মেয়ে নিজেদের কথা দিল, ওরা কোনো দোষ করলে একে অপরকে সরি বলবে, ক্ষমা করবে। কোনো ভুল বোঝাবুঝি যেন পাহাড় প্রমাণ ইগো নিয়ে ওদের মধ্যে এমন দূরত্ব না তৈরি করে যে একে অপরের কাছে ফিরতে ২১টা বছর সময় লেগে যায়। এই দুদিন ধরে যারা ধৈর্য ধরে গল্পটি শুনলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের গল্পটি। আর হ্যাঁ, কালকেও বলেছিলাম, আজকে আবারও বলছি, আপনারা যারা ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা আমার আত্মা ও ঈশ্বর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনাদের বা আপনাদের পরিচিতদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যে ঘটনা ভৌতিক, অলৌকিক এবং অতি জাগতিক, আপনারা সেই ঘটনা আমাকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। ওই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। ধন্যবাদ।